রক্তাক্ত মহিলার অভিযোগ ছিল মারাত্মক। রাতের অন্ধকারে তাকে বাড়ি থেকে পুলিশের জিপে করে নিয়ে গিয়ে পুলিশ অফিসারদের সামনে অবর্ণনীয় নির্যাতন চালানোর অভিযোগ। আর আজ প্রকাশ্য দিবালোকে বীরভূম আদালতের মধ্যে যেটা হলো, না শারীরিকভাবে নিঃসন্দেহে নয়, কিন্তু সেটাই বা কম নির্যাতন কি? আইনি পরিভাষায় প্রভাবশালী, ভয়ঙ্কর বা খুনের চেষ্টা ধারা যোগ করার একটা চেষ্টা হলো, ঠিক আছে, আইন তা বলছে, কিন্তু পাশাপাশি যে মন্তব্যগুলো এলো সেগুলো কি আইনি পরিভাষা মেনে? নয়তো খাগড়াগড় জঙ্গিদের সঙ্গে তুলনা করে তার সম্পর্কে কেন বলা হবে কোলে বাচ্চা থাকলেই দ্রৌপদী হয় না? এর অর্থ কি? সত্যি সত্যি আমরা বুঝতে পারিনি কোন আইনি পরিভাষায় এটা কোনো ধারার সঙ্গে যুক্ত হতে পারে। অবশ্য শেষ পর্যন্ত 5 দিন পর তিনি জামিন পেয়েছেন। তাই নিয়ে আমাদের অনুষ্ঠানের প্রথম পর্ব, আমাদের এখনকার বিষয়। মহিলা ভয়ঙ্কর, তাই খুনের চেষ্টার ধারা খারিজ হয়ে জামিন পেলেন ৭০-এর নির্যাতিতা। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছেন, আমার একদিকে আছেন রিতেশ তিওয়ারি, বিজেপি নেতা, আছেন সব্যসাচী চট্টোপাধ্যায়, আইনজীবী, অন্যদিকে কংগ্রেস নেতা ওম প্রকাশ মিশ্র এবং দেবনারায়ণ সরকার, অধ্যাপক। এবং সরাসরি আমরা বীরভূম থেকে কথা বলবো সেই নির্যাতিতার সঙ্গে। কিন্তু তার আগে দেখব আজকে আদালতে ঠিক কি হলো। ধোপে টিকল না পুলিশের চুক্তি। ৭০-এ বোমা ছোড়ার অভিযোগে গ্রেফতারির 10 দিনের মাথায় জামিন পেয়ে গেলেন নির্যাতিতা এবং তার শাশুড়ি। শুক্রবার সিউড়ি আদালতে মামলার কেস ডায়েরি পেশ করে পুলিশ। এরপর শুনানি শুরুতেই নির্যাতিতা সহ অন্যান্য ধৃতদের জামিনের পক্ষে সওয়াল করে তাদের আইনজীবী বলেন, ৭০-এর এই ঘটনার ঠিক 24 ঘন্টা আগে একই ধরনের অভিযোগ উঠেছিল এই এলাকায়। সেক্ষেত্রে ধৃতদের বিরুদ্ধে 307 এবং 9D/2 ধারায় মামলা করা হয়েছিল। কিন্তু এক্ষেত্রে অভিযোগ এক হলেও বিস্ফোরক আইনের 3 ও 4 নম্বর ধারায় মামলা করা হয়। কেন? ধৃতদের কারো কাছ থেকে তো কোনো বিস্ফোরক মেলেনি, এমনকি এদের কারোরই কোনো প্রিভিয়াস ক্রাইম রেকর্ডও নেই। জবাবে বলতে উঠে নির্যাতিতার জামিনের তীব্র বিরোধিতা করেন সরকারি আইনজীবীরা। তারা দাবি করেন ধৃতদের জেরা করে দুজনের নাম মিলেছে, যাদের কাছে বোমা মজুত রয়েছে বলে খবর। এরপর বিচারকের সামনে দাঁড়িয়ে নির্যাতিতার প্রসঙ্গে সরকারি আইনজীবী রঞ্জিত গঙ্গোপাধ্যায় বলেন, মহিলা খুব ডেঞ্জারাস এবং প্রভাবশালী। এরা জামিন পেলে ফের এলাকায় অশান্তি হতে পারে, অপরাধমূলক কার্যকলাপও বাড়তে পারে। তাই ধৃতদের বিরুদ্ধে 307 অর্থাৎ খুনের চেষ্টার ধারা যুক্ত করার আবেদন জানাচ্ছি। কারণ যেভাবে এরা পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়েছে তাতে কোনো পুলিশ কর্মীর মৃত্যু পর্যন্ত হতে পারত। ভদ্রমহিলা বিভিন্ন ক্রিমিনালসদেরকে আশ্রয় দিয়েছেন। 164 স্টেটমেন্ট হয়ে যাওয়ার পরে ওনার যারা আত্মীয় স্বজন ছিলেন তারা যে দুজনের 164 স্টেটমেন্ট হয়েছিল তাদেরকে প্রচন্ড হুমকি দেখান এবং থ্রেট করেন। যদিও খোদ সাক্ষীর দাবি কেউ তাকে হুমকি দেননি, কোনো অভিযোগ তিনি করেননি। না, ওরা কোনো হুমকি দেয়নি, অথচ ওরা দেবে না হুমকি। টিম সেই লোকেই দিচ্ছে আর কি, যেটা একবার হুমকি দিয়েছে ফোনে কালকে 9টা নাগাদ, সেটা টিম সেই লোকেই দিয়েছে। যে আমাকে কি বলে মানে এই বলে নিয়ে চলে গেল, এক কাজ বলে গাড়ি কাজ করাবো বলে আর এক কাজ আমাকে ফেলে দিল। পুলিশ কোনো সাহায্য করবেন, পুলিশ নিজের স্বাস্থ্যের জন্য, নিজের কাজ ভাগাবের জন্য, নিজে অপদকে উঠবে জন্য নিয়ে গেছে, এটা আমি বুঝতে পেরে গেছিলাম। হাতে নিয়ে যাই একটা কাগজ, আমার কাছে সাদা কাগজ একটা সই করে। এরপরই খাগড়াগড় বিস্ফোরণের প্রসঙ্গ টেনে সরকারি আইনজীবী বলেন, খাগড়াগড়ে যে বিস্ফোরণ হয়েছে তাতে দেখা গিয়েছে কোলে বাচ্চা নেওয়া মহিলারাও যুক্ত রয়েছেন। ফলে কোলে বাচ্চা থাকলেই কোনো মহিলা দ্রৌপদী নন। সরকারি আইনজীবীর এহেন মন্তব্যের সমালোচনায় সরব বিত্তজনেরা। সরকারি আইনজীবীর এমন মন্তব্য অমানবিক। দ্রৌপদীর সঙ্গে তুলনা কোন জ্ঞানে কি বুদ্ধিতে এই সরকারি আইনজীবীরা করেছেন এই মহিলার, আমি বুঝতে পারছি না। আমার জ্ঞান সেখানে পৌঁছচ্ছে না। এর মধ্যে একটা ব্যঙ্গ আছে, এই যে ওরা নিজেরা নিজেদেরকে এত কি বলবো বিবস্ত্র করে দিচ্ছে। তো আমাকে কটাক্ষ করতে গিয়ে করতেই পারেন, তাতে আমার কিছু আসে যায় না। প্রশ্ন হচ্ছে তার সঙ্গে তিনি কটাক্ষ করলেন একজন মা যার কোলে বাচ্চা আছে। যদিও সরকারি আইনজীবী সওয়াল খারিজ করে দিয়ে বিচারক জানিয়ে দেন 307 ধারা যুক্ত করার আবেদন তদন্তকারী অফিসার এখনো করেননি। তাছাড়া পূর্ব অনুমানের ভিত্তিতে কোনো ধারা যুক্ত করা যায় না। মহিলার আগের কোনো ক্রাইম রেকর্ডও পুলিশ আদালতে পেশ করেনি। 5 তারিখ আদালত ধৃতদের জেল হেফাজতে পাঠায়। এরপর 5 দিন কেটে গিয়েছে, কিন্তু পুলিশ এদের হেফাজতে চেয়ে আবেদন করেনি। বোমা উদ্ধারের জন্যও কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যায়নি। এই পরিস্থিতিতে 5,000 টাকার ব্যক্তিগত বন্ডে নির্যাতিতা এবং তার শাশুড়ির জামিন মঞ্জুর করেন বিচারক। আদালতে ধাক্কা খাওয়ার পর এখন বিস্ফোরক আইনের ধারাগুলি প্রত্যাহার পথে হাঁটতে চলেছে প্রশাসন, অন্তত তেমনটাই দাবি সরকারি আইনজীবীর। যেহেতু এখনো পর্যন্ত কেস ডকেটে কোনো সাবস্টেন্সেস এক্সপ্লোসিভের পাওয়া যায়নি, সেই জন্য 3 and 4 এখন অবধি এই কেসে লাগু হবে না। উদ্দেশ্যে যখন খুন তখন 307 ধারা ইনসার্ট করা উচিত ছিল এবং আমরা ভবিষ্যতে এটা ইনসার্ট করব, আমি সাজেস্ট করেছি।
বিরোধীদের প্রশ্ন, প্রত্যাহারই যদি করা হবে তাহলে এই ধারা দেওয়া হলো কেন? কেন এমন অভিযোগ করা হলো যার সপক্ষে সামান্য প্রমাণটুকু জোগাড় করে উঠতে পারল না পুলিশ? এমন মিথ্যে কেস, যে কেস সাজাতে 4 দিন লেগে যাচ্ছে, কেস ডায়েরি আর দেওয়া যাচ্ছে না। বিরোধীদের দাবি, এতেই প্রমাণ হয়ে গেল যে নির্যাতিতাকে মিথ্যে মামলায় ফাঁসানোই ছিল পুলিশের আসল উদ্দেশ্য। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। আমি অনুষ্ঠানের শুরুতে সরাসরি বীরভূমে চলে যাব নির্যাতিতার সঙ্গে কথা বলতে। আমি প্রথমে আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে খুনের চেষ্টা। এই ধারা আজকে যোগ করার চেষ্টা হলো, এই আপনার বক্তব্য কি? খুন করার চেষ্টা এবং এই ধরনের ভয়ঙ্কর, প্রভাবশালী এবং সাক্ষীদের ভয় দেখানোর চেষ্টা, আপনি বা আপনার পরিবার এই ধরনের কোনো ঘটনার আলোকপাত করতে পারবেন? সাক্ষীদের ভয় দেখিয়েছিলেন আপনারা? আমাদের বাড়িতে তো মাত্র 4টা লোক, তার মধ্যে 3 জনকে ধরে নিয়ে চলে গেছে, তাহলে সাক্ষীদের ভয় দেখালো কে? এবং আমি আমাদের চ্যানেলেই একজন সাক্ষীকে বলতে শুনলাম যে আমার রঙের কাজ দেওয়ার নাম করে ডেকে নিয়ে সাক্ষী দেওয়ানো হচ্ছে, আমি কিছুই দেখিনি, শুনেছি, কারা কি করেছে জানি না। তাহলে এই ধরনের অভিযোগ কেন আপনার বিরুদ্ধে করা হচ্ছে এবং একেবারে সরাসরি অ্যাটেম্প টু মার্ডার 307 খুনের চেষ্টার অভিযোগ আনা হচ্ছে? কি মনে হয় আপনার? দেখুন, আমি তো পুলিশ গার্ডের মধ্যে থাকি, আমার বাড়িতে পুলিশ গার্ড থাকে, আমার বাড়িতে 24 ঘন্টায় পুলিশ বসে থাকে। তাহলে পুলিশের সামনে যদি আমি কাউকে খুন করতে যাই, তাহলে আমার গার্ডের পুলিশ কি করছিল তখন? একেবারে আপনি কোর্টের নির্দেশে 24 ঘন্টা পুলিশের নিরাপত্তা পান এবং সেই ঘেরাটোপে থাকেন। বারবার আদালতেও এটা আলোচিত হয়েছে যে সেক্ষেত্রে আপনি কখন বোমা বাঁধলেন, আপনাকে বিস্ফোরক অ্যাক্ট দেওয়া হয়েছে, 3/4 এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট, এবং তাছাড়া কখন সেই বোমা ছুঁড়লেন, কখন কাকে খুনের চেষ্টা করলেন সে বিষয়ে পুলিশ অবশ্য কোনো আলোকপাত করতে পারেনি। আপনার কাছে পরে যেটা জানতে চাইব, যেদিন আপনাকে গ্রেফতার করা হয় আজ থেকে 6 দিন আগে, সেদিন ঠিক কি হয়েছিল? সেদিন ঠিক কি হয়েছিল আমি তো কিছুই জানি না, আমি তো বাড়িতে ছিলাম। তো বাড়িতে থাকাকালীন বাড়ি থেকে আমি একটু সামনের দিকে গিয়েছি আর আমাকে পুলিশ অ্যারেস্ট করেছে। তো তারপর পুলিশ কেন অ্যারেস্ট করেছে, কিসের জন্য অ্যারেস্ট করেছে আমি তো আর জানি না। যা করছে টিএমসির নেতা কর্মীরা, ওরা ঠিক বলতে পারবে। অর্থাৎ সেদিন কোনো ঘটনার সঙ্গে যে ঘটনাগুলো অভিযুক্ত, যে ঘটনায় আপনাকে অভিযোগ এনে গ্রেফতার করা হলো, কোনো ধরনের ঘটনার সঙ্গে আপনি যুক্ত ছিলেন না এবং মূলত বাড়িতেই ছিলেন। আমার পরের প্রশ্ন আপনার কাছে, খাগড়াগড় বিস্ফোরণের সঙ্গে সরাসরি যারা যুক্ত সেই জঙ্গিদের সঙ্গে আপনার তুলনা করা হয়েছে, পাশাপাশি আপনি দুষ্কৃতীদের বাড়িতে আশ্রয় দিয়েছেন সেই অভিযোগও সরকারি আইনজীবী করেছে, কি বলবেন? দেখুন, আমার বাড়িতে যদি দুষ্কৃতীদের আশ্রয় দেওয়া হয়, তাহলে আমার বাড়িতে পুলিশগুলো বসিয়ে রেখেছে কেন? পুলিশগুলো কি তামাশা দেখছে বসে বসে যে আমার বাড়িতে দুষ্কৃতী বসে রয়েছে? আমি শেষে আপনার কাছে জানতে চাইবো, আপনার বেশি সময় নষ্ট করব না, আপনি সবেমাত্র বাড়িতে ফিরেছেন, যে আপনার শিশু, ছোট্ট শিশু, তাকে 5টা দিন মায়ের সঙ্গে জেলে কাটাতে হলো, কি করলো, কিভাবে সামলানের কারাগারের মধ্যে? কারাগারের মধ্যে শিশু সামলানো খুব একটা কঠিন নয়, ঠিকই ছিল মোটামুটি ভাবে। আপনার তো গোটা পরিবারই জেলে আপনারা কাটালেন, আপনার শাশুড়ি মা, আপনি, আপনার স্বামী, শিশুটিকেও তার সঙ্গে নিতে বাধ্য হয়েছিলেন। আর আপনার সেই ঘটনার পর যে অভিযোগ, তারা প্রত্যেকে বাইরে, সেই অভিযোগের কোনো বিচার আপনি পেলেন না, অথচ আপনাকে এবং আপনার পরিবারকে 5 দিন জেল খাটতে হলো, কি বলবেন? কি বলবো, এখন তো শাসকেরই সব কিছু। যে শাসক দলের নেতাকর্মীরা আমার উপরে অত্যাচার করলো, তাদের আজ পর্যন্ত কোনো গ্রেফতার নাই। আর আমি কি এমন করেছিলাম আমি নিজেও জানি না, আমাকে 5 দিন জেল খাটতে হলো। যারা অপরাধী তারা বেঁচে যায়, আর যারা অপরাধের বিচার চায় আদালতে, তারা আবার আদালতে বন্দী হয়। আপনাকে ধন্যবাদ, আপনি বাড়ি ফিরে আমাদের সময় দিয়েছেন, ধন্যবাদ আপনাকে।
আমি রিতেশের কাছে আসবো। রিতেশ, আমি একদম পুলিশের, আমি ধরে নিচ্ছি যে এই সমস্ত অভিযোগ যা পুলিশ করার চেষ্টা করছে এবং যার সাপেক্ষে প্রমাণ আদালতে দিতে পারছে না, সেগুলো আমি পুলিশের যুক্তি ধরছি যে আমি খুব সত্যি কথা বলছেন তারা। আমার খুব সাধারণ প্রশ্ন সেটা হচ্ছে যে এই রকম খাগড়াগড়ের সঙ্গে তুলনা করতে হচ্ছে যে মহিলাকে, তাকে একবারও কাস্টাডিতে নিতে চাইবে না? মানে প্রথম দিন থেকে পিসি নয় জেসিতে পাঠিয়ে দিল, একদিন যেদিন মাত্র তার জামিনের আবেদন উঠেছে, যাতে জামিনের আবেদন খারিজ হয়ে যায়, কৌশলে একবার ইন্টারোগেশন হলো। আমি বলছি যে এই ধরনের জঙ্গির সঙ্গে তুলনা করছেন, পুলিশের তো স্বাভাবিক প্রতিক্রিয়া হয়তো পিসি চাওয়া, জেরা করে তথ্য জোগাড় করা, সে দিক তো করলো না। মানে আমি বলছি পুলিশের অ্যাকশনেও তো গলতি রয়ে গেছে। যা বলা হয়েছে পুলিশকে, পুলিশ সেই ডিউটি পালন করেছে। ভদ্রমহিলার যে কথা উনি বললেন তাতে পরিষ্কার, যা বাড়ির সামনে 24 ঘন্টা কোর্টের নির্দেশে পুলিশ রয়েছে, তার সমস্ত মুভমেন্ট পুলিশের নজরে রয়েছে, তারপরেও তাকে গ্রেপ্তার করা হলো। এই গ্রেপ্তারটা তো পুরোপুরি রাজনৈতিক, এটা তো বোঝা যাচ্ছে। তার কারণ তিনি বাইরে থাকবেন, তার স্টেটমেন্টের ভিত্তিতে তৃণমূলের নেতা কর্মী এবং বেশ কিছু অপরাধী পুলিশদের জেল হবে, এটা প্রমাণিত। এটা বাংলার সকলে দেখে ফেলেছে। এখন এটা আইডেন্টিফাই করেছেন, পুলিশ কর্মীদের থানায় গিয়ে আইডেন্টিফাই করেছেন। এটা থেকে কভার আপ করার জন্য বাধ্য হয়ে নির্যাতিতাকে জেলে পাঠানোর এই কৌশল, এটা কোনো নতুন বিচ্ছিন্ন ঘটনা নয়। 4 বছর 2 মাস অতিক্রান্ত করেছে নতুন সরকার, যারা বদলা নয় বদল চাই, যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথা বলেছিলেন, তাদের প্রত্যেক কটা কাজ কর্ম আচার আচরণ চাল চলন বক্তব্যের মধ্যে দিয়ে এটা প্রমাণিত হচ্ছে যে এটা স্বৈরতান্ত্রিক সরকার চলছে। যে অনুব্রত মণ্ডলের দোষ পুলিশ খুঁজে পায় না, যার ভিজুয়াল সারা ভারতবর্ষ না সারা পৃথিবীর মানুষ একই জেলায়, আমি একই পুলিশ, সেই কারণের জন্য আমি অনুব্রত, মনিরুল, সুদীপ্তর কথাই বললাম, বাকি অন্য জেলার কথা বললাম না। সেই পুলিশ এই শিশু কোলে নিয়ে আজকে দ্রৌপদীর কথা তুলে ধরলেন। 5 দিন ওনাকে থাকতে হলো, অনুব্রত 5 মিনিটে জামিন পেয়েছে। এই 5 দিন এবং 5 মিনিট, এইটাই তো এই সরকারের নিদর্শন যে গণতান্ত্রিক ব্যবস্থা বলে এখানে কিচ্ছু নেই। গণতন্ত্র ভেঙে পড়েছে, গোটা রাজ্যে তৃণমূল তন্ত্র চলছে। যেভাবে সিপিএমের জামানায় যে সরকারগুলো চলতো, সিপিএমের দেখানো পথে একইভাবে মার্ক্সবাদী তৃণমূল কংগ্রেসের সরকার চলছে। মানুষ উপলব্ধি করছেন, নিশ্চিতভাবে যখন মানুষ সুযোগ পাবেন এই সরকারকে সরাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একই জেলা, অথচ কিভাবে পুলিশের প্রত্যুৎপন্নমতিত্ব এবং তৎপরতা সম্পূর্ণ আলাদা হয়, বারবার সেই আলোচনায় এই প্রশ্ন এসেছে। দেখুন, বীরভূমের একদা অখ্যাত গ্রামের এক দরিদ্র সংখ্যালঘু পরিবারের গৃহবধূ, আর ইনি কিনা সরকারি আইনজীবীর চোখে ডেঞ্জারাস, বিপজ্জনক, প্রভাবশালীও বটে। 77-এর নির্যাতিতা যাতে জামিন না পান তার জন্য শুক্রবার সিউড়ি আদালতে মরিয়া চেষ্টা করলেন সরকারি আইনজীবী। নানা বিশেষণে ভরিয়ে দিলেন তাকে, কখনো ডেঞ্জারাস, কখনো প্রভাবশালী, কখনো কটাক্ষ করতে দ্রৌপদীর প্রসঙ্গ টানলেন। কি না করলেন নির্যাতিতার জামিন আটকাতে? শেষ পর্যন্ত কার্যসিদ্ধি না হলেও একজন অভিযুক্ত যাতে জামিন না পান তার জন্য এই মরিয়া লড়াই দেখে আইনজ্ঞদের অনেকেই বলছেন সরকারি আইনজীবীর এই ভূমিকাই তো কাম্য। কিন্তু 77-এর নির্যাতিতার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মুখ খুলেছেন বলেই কি জামিন আটকাতে এই মরিয়া চেষ্টা? নিশ্চয়ই কিছু আছে, নাহলে পুলিশের এমনি করবে সব। কিন্তু তিনি তো 24 ঘন্টা পুলিশে কি আছে, পুলিশটা কি তার ঘরের মধ্যে গিয়ে বসে থাকছে? তার ঘরেই আছে, তার বাড়িতে আছে, তার ঘরেই আছে। ভাই কে তার বাড়িতে আসছে না সেটা আমি কি করে জানবো? তার বাড়িতে ক্যাম্প না, তার বাড়িতে ক্যাম্প কি হয়েছে? তার আত্মীয়-স্বজন কোথায় ঢুকছে না ঢুকছে পুলিশ থেকে বসে থাকবে? মুখ্যমন্ত্রী যাদের পাশে থাকেন তাদের জামিনের বিরোধিতায় সরকারি আইনজীবীদের এই ভূমিকা দেখা যায় না কেন? প্রশ্ন বিরোধীদের। বিরোধীদের বক্তব্য, সরকারি আইনজীবীর চোখে 77-এর এই ছাপোষা মহিলা প্রভাবশালী, ভয়ঙ্কর। কিন্তু পুলিশকে বোমা মারার হুমকি দেওয়া অনুব্রত মণ্ডলকে এমনটা মনে হয় না তাদের। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলায় সরকারি আইনজীবীরা জামিনের বিরোধিতা করেননি। তৃণমূল সাংসদ তাপস পালের ক্ষেত্রেও সরকারি আইনজীবী জামিনের বিরোধিতা করেননি। তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় যখন অভিযুক্ত হন তখন তাঁর আইনজীবীর সুরেই কার্যত সওয়াল করেন সরকারি আইনজীবী। গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ পেয়ে যান তিনি। তবে বিরোধীদের দাবি, অভিযুক্ত তৃণমূলের হলে সুবিধে পাইয়ে দেওয়ার এই একটি মাত্র পথই যে আছে তা নয়, আরও একটি আছে। আলিয়া বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের ঘটনায় ধৃত তৃণমূল ছাত্র পরিষদ কর্মী, আদালতে অনুপস্থিত সরকারি আইনজীবী। থানায় বোমা মারার হুমকির অভিযোগে ধৃত রানীগঞ্জের তৃণমূল ছাত্র পরিষদ নেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়, আদালতে অনুপস্থিত সরকারি আইনজীবী। বিরোধীদের দাবি, ছবিগুলো পরপর বসালেই বোঝা যাবে আইন এক হলেও ব্যক্তি বিশেষে সরকারি আইনজীবীদের ভূমিকা কেন ভিন্ন হয়। এবিপি আনন্দ।
ওমপ্রকাশ দা, খাগড়াগড়ের সঙ্গে তুলনা, জামাতুল মুজাহিদিনের জঙ্গি আইডি তৈরি করতেন তারা, শেখ হাসিনা, খালেদা জিয়া, প্রধানমন্ত্রী বিরোধী নেত্রীর খুনের চক্রান্ত হয়েছে, এটা কেন্দ্র সরকারের ডসিয়ার বলছে। আমি বলছি যে সেই জেহাদি মহিলাদের একেবারে স্পষ্ট রাষ্ট্রবিরোধী নাশকতা করা ট্রেনিং ছিল, তার সঙ্গে এই নির্যাতিতার তুলনা করলেন প্রকাশ্য আদালত এবং ধারাগুলো কি দিলেন? 3/4 এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট, 307 অ্যাটেম্প টু মার্ডার জোড়ার চেষ্টা করলেন। হচ্ছেটা কি? পিসির জন্য চাইছেন না, জেসি হয়ে যাচ্ছে। এতক্ষণ যেটা প্রতিবেদনে ধরা পড়লো এবং বিজেপি নেতা রিতেশও যেটা বললেন, স্পষ্ট এটা হচ্ছে প্রতিহিংসা চরিতার্থ করবার মরিয়া প্রয়াস রাজ্য সরকারের, এবং রাজ্য সরকার এটা প্রতিষ্ঠিত করতে চায় যে যারাই তৃণমূল কংগ্রেসের কোনোভাবেই বিরোধিতা করবে আর তাদের জেল হবে, এবং যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত দুষ্কৃতী তারা সবসময় হয় বেল পাবে, অন্যান্য সাহায্য সহযোগিতা পাবে। আমাদের পশ্চিমবঙ্গে সংবিধানের 14 নম্বর ধারা সম্পূর্ণভাবে অবহেলিত এবং সেটাকে বিকৃতভাবে দেখা হচ্ছে। রাইট টু ইকুয়ালিটি, ইকুয়াল প্রোটেকশন অফ ল, এটা কোথায়? এখানে পশ্চিমবঙ্গে সেটা একেবারেই বিদ্যমান নেই। দ্বিতীয় কথা আমি যেটা বলবো যে একটা স্ট্যান্ডার্ডাইজেশন কিন্তু একটা দেখা যাচ্ছে যে জুডিশিয়াল প্রনাউন্সমেন্টসগুলির মধ্যে বা বিশেষ করে নিম্ন আদালতগুলিতে কোথায় যেন একটা অভাব আমরা দেখতে পাচ্ছি। এটা সারা ভারতবর্ষে কম বেশি, পশ্চিমবঙ্গে কিন্তু এটা ভুরি ভুরি উদাহরণ রয়েছে। এখানে এই যে ডিসেন্ট্রালাইজড হয়ে স্ট্যান্ডার্ডাইজেশনটা একেবারে মেনটেন করা হচ্ছে না। আর তৃতীয় কথা আমি বলবো যে একটা কোয়ালিটির দিক আছে। এই যে আমার খারাপ লাগছে এটা বলতে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা যুক্ত এবং তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধিত্ব বিভিন্ন ব্যাপারে তাদের সরকারি ব্যবস্থাতে, সেটা হচ্ছে নিকৃষ্টতম মানের, এবং তারই একটা ভয়ঙ্কর রকমের উদাহরণ আমরা ওই তথাকথিত সরকারি আইনজীবীর ভাষ্যে আমরা দেখতে পেলাম। আমার খুব ভালো লাগছে যে মামলা 5 দিন তো জেলে কাটাতে, এই ভদ্রমহিলা কেস ডায়েরি, শুনানির দিন পুলিশ কেস ডায়েরি দিল না, যে প্রতিবাদ এবং প্রতিরোধের একটা মূর্ত প্রতীক হিসেবে গ্রামের এক মহিলা, সাধারণ এক মহিলা, সংখ্যালঘু সম্প্রদায়ের, আজকে সারা পশ্চিমবঙ্গের মানুষ তাকে কিন্তু সেলাম করছে। প্রতিবাদ এবং প্রতিরোধের একটা মূর্ত প্রতীক হিসেবে গ্রামের এক মহিলা, সাধারণ এক মহিলা, সংখ্যালঘু সম্প্রদায়ের, আজকে সারা পশ্চিমবঙ্গের মানুষ তাকে কিন্তু সেলাম করছে। এই জন্য তার কারণটা হচ্ছে তিনি সামনে এগিয়ে এসেছেন, এগিয়ে এসে তার উপর যতটা অত্যাচার হয়েছে কিন্তু তার থেকেও না দমে উনি কনভিকশন অ্যান্ড কারেজকে সামনে রেখে পুলিশ কর্মীদেরকে চিহ্নিত করেছেন, তাই জন্য তার বিরুদ্ধে ভয়ঙ্কর প্রতিশোধের ব্যবস্থা হচ্ছে। আমি সব্যসাচী বাবুর কাছে যাব। আমি আলফ্রেড নোবেল আইনজীবীদের সম্পর্কে যা বলেছেন বিশ্বাস করি না, আমি অত্যন্ত শ্রদ্ধা করি তাদের, কিন্তু আইনের এটা কোন পরিবেশে সব্যসাচী বাবু? মানে আমি বলছি এটা লিগালি কেসটা কি করে জোরদার হবে? আমি বলছি যে কোলে বাচ্চা থাকলেই দ্রৌপদী হয় না। এর প্রথম কথা এর অর্থ কি, দ্বিতীয় কথা এর যে অর্থটা করা যেতে পারে সেটা এত নিম্ন রুচির এ প্রকাশ। মানে আমি বলছি যে এই সেদিন রাতে নির্যাতনের সেটা শারীরিক ছিল, কিন্তু এই নির্যাতন প্রকাশ্য আদালতে কম নাকি? অবশ্যই। আমার যেটা মনে হচ্ছে যে সবটা চলছে বোধহয় ওই সেই ঘটনার পরের দিন মাননীয় মুখ্যমন্ত্রী বীরভূমে গিয়ে সাংবাদিক সম্মেলন করার সময় কিছু কথা বলেছিলেন, এবং সেই কথাগুলি থেকে এটা বোঝা যায় মুখ্যমন্ত্রী হয়তো এই মামলার সাক্ষী হতে পারেন, কারণ তার কাছে একটা রিজনেবল ইনফরমেশন ছিল যে কে কি করেছে, কে কি করেনি, কিছু না করলে কেন পুলিশ ধরবে, এই কথাগুলো মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন বলেছিলেন। আর পশ্চিমবঙ্গে এটা হয়ে গেছে একটা ট্রেন্ড যে যখন মাননীয় মুখ্যমন্ত্রী কিছু বলে দিচ্ছেন তাকে সাবস্টেনশিয়েট করবার জন্য, সমর্থন করবার জন্য ওই সেই রাজা যত কয় পারিষদ কয় তার বেশি, এবং ঠিক একই রকম ভাবে পারিষদরা সর্বত্র উঠে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বিরোধী নেত্রী থাকাকালীন বারবার বলতেন যে পুলিশ কিভাবে মিথ্যে কেস সাজায়, কিভাবে মিথ্যে মামলা দেয়, বারবার বলতেন, এবং সেটা রাজনৈতিক কারণে করতেন, সেটা খুব পরিষ্কার। কিন্তু একটা কথা বোধহয় এখানে যারা পুলিশ এবং যারা বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত, যারা আইনজীবী, তাদেরকে কতগুলি জিনিসকে মনে রাখার দরকার। তারা কিন্তু
কোনো একজন ব্যক্তিকে রক্ষা করবার জন্য বা কোনো একজন ব্যক্তির বক্তব্যকে ঊর্ধ্বে তুলে ধরবার জন্য তারা কিন্তু নেই। তাদের কাছে আইনটা দেখতে হবে, সিআরপিসি রয়েছে, কোন ক্ষেত্রে অ্যারেস্ট করা যায় খুব পরিষ্কার করে সেকশন 41-এ দেয়া আছে। একটা রিজনেবল গ্রাউন্ড হতে হবে, অভিযোগ থাকতে হবে, এবং সেই অভিযোগের ভিত্তিতে কোনো কগনিজেবল অফেন্স বা কোনো ঘটনা ঘটেছে তাকে অ্যারেস্ট করা যায়, এই রকম ঘটনা সেখানে দেখাতে হবে, তবে একজন মানুষকে অ্যারেস্ট প্রমাণ চেয়েছেন। আজকে মাননীয় বিচারক তো প্রমাণ চেয়েছেন, যে প্রমাণ চেয়েছেন অ্যাটেম্পট টু মার্ডার দিচ্ছেন, কার মার্ডার, 307 মারার চেষ্টা যায় না এইভাবে। আর এটা সবটাই মনে হচ্ছে এত সুপারফিশিয়ালি করতে গেছেন, এবং সেটাকে বোধহয় রক্ষা করবার জন্য, আদালতের সামনে ডিফেন্ড করবার জন্য আইন না পেয়ে ওই দ্রৌপদীর তুলনা বা ভাষাগত যে সরকারি আইনজীবীদের কোয়ালিটিকে এরকম ডিটোরিয়েট করে গেল। আমি বলছি আজকে দাঁড়িয়ে ওম প্রকাশ দা একটু আগে যে কথাটা বলছিলেন, এই ওম প্রকাশ দা একটু আগে একটা কথা বলছিলেন না, যে লোয়ার জুডিশিয়ারির ক্ষেত্রে এই যে সমস্যা কি করে হবে আপনি বলুন। আজকে আলিপুর আদালতে যে ঘটনাগুলি ঘটেছিল, আজকে বিভিন্ন আদালতে আইনজীবীরা যদি কোনো একটি মামলায় সওয়াল করতে যান, কোনো বিশেষ করে এই ধরনের ক্ষেত্রে যেখানে বাধাপ্রাপ্ত কোনো সন্দেহ নেই। আমরা দ্রুত একবার দেখব যে রূপা গাঙ্গুলির সঙ্গে কেন এই নির্যাতিতার দেখা হলো, সেই জন্য সংশ্লিষ্ট জেলারের বিরুদ্ধে রাজ্য সরকার ব্যবস্থা নিয়েছে বলে অভিযোগ। দেখুন, সত্তরকাণ্ডে সিপিএম ও বিজেপি দুই বিরোধী দলের প্রতি শাসকের দু রকমের আচরণ রাজনৈতিক মহলে জল্পনা উস্কে দিয়েছে। রূপা গঙ্গোপাধ্যায়কে জেলে ঢুকে নির্যাতিতার সঙ্গে কথা বলতে দেওয়ায় জেল সুপারকে শোকজ করা হয়েছে, আর বাম প্রতিনিধি দলকে জেলে ঢুকে নির্যাতিতার সঙ্গে কথা বলার অনুমতি দিতে খোদ মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছেন। দিন তিনেক আগে সত্তরের নির্যাতিতার সঙ্গে সিউড়ি জেলে দেখা করতে যান বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। বিজেপির প্রতিনিধি দলকে জেলের ভেতরে যাবার অনুমতি দেন জেল সুপার। তার জেরেই বৃহস্পতিবার জেল সুপারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। বৃহস্পতিবার সিউড়ি জেলে নির্যাতিতার সঙ্গে দেখা করতে যায় বাম বিধায়ক প্রতিনিধি দল, কিন্তু 2 ঘন্টা অপেক্ষার পরও নির্যাতিতার সঙ্গে দেখা করতে পারেননি তারা। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন সূর্যকান্ত মিশ্র। সূত্রের দাবি, এরপরই মুখ্য সচিব জানিয়ে দেন 3 বাম বিধায়ক জেলে গিয়ে নির্যাতিতার সঙ্গে দেখা করতে পারবেন। শুক্রবার তারা নির্যাতিতার সঙ্গে দেখা করেন। পাড়ুইয়ে বিজেপির ক্রমবর্ধমান শক্তি মোকাবিলা করতে কি বামেদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার এই কৌশল নিল তৃণমূল? তাই কি বারবার সত্তর ছুটে যাওয়া রূপা গঙ্গোপাধ্যায়কে দেখা করতে দেওয়ায় জেল সুপারকে শোকজ করা হলো? আর বাম প্রতিনিধি দল যাতে নির্যাতিতার সঙ্গে দেখা করতে পারেন সেজন্য হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলে এই প্রশ্ন উঠলেও আলিমুদ্দিনের একাংশের কিন্তু দাবি, তাদের আক্রমণের প্যাঁচে পড়েই বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে শাসক। রমজান মাসের তার মধ্যে তাকে গ্রেপ্তার করে জেলে ফেলে রাখা হয়েছে, আর শিশু পুত্র সহ যতটা নিন্দনীয় ঠিক ততটাই নিন্দনীয় লক্ষ্মী পুজোর উপোস করে কোনো হিন্দু রমণী, তাকে যদি উপোস করার সময় গ্রেপ্তার করা হয়। তাহলে কি বামেরা এই প্রসঙ্গ তোলাতেই সংখ্যালঘু ভোট ব্যাংকে আঘাত লাগার আশঙ্কায় তাদের জেলে গিয়ে নির্যাতিতাকে দেখতে যাওয়ার অনুমতি দেওয়া হলো? প্রশ্ন নানা মহলে। এবিপি আনন্দ। দেবনারায়ণবাবু, আমার প্রশ্নটা একেবারে রাজনীতি নিয়ে। রাজনৈতিক দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি উপকার হলো এই ঘটনায়? মানে আমি বলছি যে পলিটিক্যাল বেনিফিটটা কি? মানে এই যে হত্যার চেষ্টা, ধারা যোগ করার চেষ্টা, এই মন্তব্য, আগের দিন কেস ডায়েরি পেশ না করে জামিন খারিজ করে দেয়া, লাভটা কি হলো রাজনীতির? যাক, এই অংশটা অন্তত আমার থাক, আমি অন্তত বলার চেষ্টা করছি, চেষ্টা করি। শুনুন, 24/10/2014, তার মানে পুলিশকে গাড়ি লক্ষ্য করে গুলি, আক্রান্ত পাড়ুই থানার ওসি প্রসেনজিৎ দত্ত। আচ্ছা, এই প্রসেনজিৎ দত্ত, প্রশ্নটা আসে একটু গোড়ায় যেতে হবে। এই প্রসেনজিৎ দত্তকে যারা মেরেছিল সেই বাড়ির একজন আসামি ওই মহিলার বাড়িতে, এবং সেটা গিয়েই এই গন্ডগোলটা হয়েছে। পুলিশ তো আজকে এই মহিলা, আমি বারবার কথা বলছি, খাগড়াগড়ের সঙ্গে তুলনা করে, কারণ কোনো বাচ্চা থাকলে প্রশ্ন হচ্ছে কি, পুলিশকে যারা মেরেছিল তাই সেই মারার ক্ষেত্রে কিন্তু ওই বাড়ির একজন যুক্ত ছিল, সেটাই কিন্তু পুলিশ চেষ্টা করেছে। পুলিশ যে অত্যাচার করেছে মহিলাটির উপর, তার এখনো বিচার হলো না। আমার কথাটা বলি, এবং এই মহিলাকে পিছনে
এই কথাটা বলছো না কেন না খাগড়া করে কেন এক সেকেন্ড ওই ঘটনায় রাহুল সিনহা কি বলেছিল পাড়ুই থানার অধীন মঙ্গলডি গ্রামে চৌমন্ডল গ্রামের হামলা সম্পর্কে রাহুলের বক্তব্য এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদীর সঙ্গে যুক্ত। এটা কি জাগো বাংলাদেশ? না 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 এটা আনন্দবাজার পত্রিকা। আরে তার ভালো কথা কিন্তু এই সময় ওই বাড়ির লোক উনি বাধা দিয়েছিলেন তারপরে যে ঘটনা ঘটেছে স্ট্রংলি কন্ডেম। আমি একটা কথা বলিনি এর সঙ্গে আমি যেটা ডিফেন্ড করছি যে খাগড়াগড়ের দুষ্কৃতি একটা লোক কোলে থাকলে একজনকে কোলে থাকলে তিনি উইল বি ফ্রি ফ্রম অল ফ্লো। না 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 আপনি খাগড়াগড়ের দুষ্কৃতি বলছেন তো প্রমাণ দিন। না 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 খাগড়াগড়ের দুষ্কৃতি সেই সময়টা কিন্তু আইডি করে সেই সময়টা কি শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মৃত্যু কথা বলছি খাগড়াগড় এবং এই সময় আজকে তো নিজের ইমেজটা আমি বলছি খাগড়া পুলিশের আইনজীবী খাগড়াগড় এবং এই ঘটনাটা একই সময়কালীন। যদি আপনি বলেন বাচ্চা কোলে থাকলে সে সমস্যা না 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 বাচ্চা কোলে না আমি এই কথাটা বলতে চাই। এটা আপনি কি করে বলছেন কোনো প্রমাণ ছাড়া আপনি খাগড়া? আমি তা বলিনি সে ফ্লোজ সে প্রমাণ হোক আর না হোক কিন্তু ও বাচ্চা থাকলেই আপনার কথা থেকে আমার দ্বিতীয় কথা ডিফেন্ড করছি। আপনি আপনার কথা থেকে আমার দ্বিতীয় প্রশ্ন শুনবেন? হ্যাঁ বলুন। সেটা হচ্ছে আমি প্রসেনজিৎ দত্তের আপনি বললেন যে এই বাড়ি কিন্তু সেইটা পাওয়া গেল না বাড়িতে পাওয়া গেল না ভদ্রমহিলাকে তুলে বিচুতে ঘষা হলো। এটা তো কন্ডেম করছেন আমি বারবারই বলছি এটা কন্ডেম করছি কিন্তু প্রশ্নটা হচ্ছে ওই বাড়ির সঙ্গে যুক্ত না মানে অভিযুক্তটা পাওয়া গেল না গৃহবধূকে তুলে জঙ্গলের মধ্যে বিচুতে ঘষা কার্যকলাপ মানে কি এখানে যদি বোমা তৈরি যুক্ত না ওই বাড়ি এইটা কিন্তু মুক্ত করে না আমি একটার সঙ্গে মুক্ত দুটো জিনিসকে আলাদা করবেন না। একটা হচ্ছে ওই মহিলা নির্যাতিতা হয়েছিল জেল তো ওই বাড়ির সঙ্গে বোমার সঙ্গে যুক্ত না না ওই বাড়ির সঙ্গে বোমার যুক্ত না। আমি আমার এটা সত্য এটা তো সত্য এটা তো একই সঙ্গে বাবু আদালতে সেই প্রমাণ উপস্থিত করেনি। সব থেকে বড় প্রশ্ন সেইটাকে নিয়ে অভিযোগের সাপেক্ষে প্রমাণ কোথায়? আজকে আদালতে মাননীয় বিচারক দেবনাথ বাবু আপনাকে জানিয়ে রাখি মাননীয় বিচারক এই একই প্রশ্ন তোলেন তিনি প্রমাণ চান যা অবশ্য সরকার পক্ষ দিতে পারেনি। একটা ছোট্ট বিরতি নেব 55 সেকেন্ডের বিরতি তারপর কলকাতার প্রসঙ্গে ফিরবো। কাল হরিদেবপুরে যা ঘটলো এবং আজকে যার প্রতিধ্বনি প্রায় হলো রিশ রায়। মেয়র সাহেব বলছেন যে স্থিতধী পুলিশ যথার্থ কাজ করেছে। গ্রেফতারেও কি পুলিশ স্থিতধী? কারণ এখনো পর্যন্ত জনতা যাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছিল তাকে ছাড়া একজনকেও গ্রেফতার করা গেল না। একজন মানুষের মৃত্যু এবং 30 রাউন্ডের বেশি গুলি চলল খাস কলকাতা শহরে। ছোট্ট একটা বিরতির পর 55 সেকেন্ডে সৈয়দ মুস্তাফা আলী তার অসাধারণ ভঙ্গিমায় লিখেছিলেন আফগান পুলিশের কথা। তখনকার দিনে কাবুলি পুলিশ বিশ্বাসই করতো না যে কোনো ঘটনায় অকুস্থলে তুরন্ত পৌঁছতে হবে, বরং ঘটনা সমস্ত মিটে যাওয়ার পর ধীরে সুস্থে সেখানে যাওয়াটাই কাবুলি রীতি ছিল। সৈয়দ মুস্তাফা আলী বোধহয় জানতেনও না যে তার রাজ্যে এবং তার শহরে একদিন পুলিশকে নিয়ে এই ঠাট্টাও শুরু হবে। চোখ চাপায় কালকের অনুষ্ঠান অবধি আমরা বলেছি যে পুলিশ নিরস্ত ছিল। আজকে রাজীব মিশ্র জয়েন্ট সিপি হেডকোয়ার্টার স্বয়ং বলছেন যে ওখানে 2 জন কনস্টেবল ছিল যাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। এখানে আমাদের আরও বড় প্রশ্ন, তাহলে কেন তারা রিয়্যাক্ট করলো না? তারা একজনকে বাঁচানোর চেষ্টা করলো না এবং যাকে রক্তাক্ত গুলিবিদ্ধ অবস্থায় 20 মিনিট রাস্তায় পড়ে থাকতে হলো এবং রাহুল মজুমদার শেষ পর্যন্ত প্রাণ হারালেন। এই নিয়েই আমাদের এই দ্বিতীয় পর্বের অনুষ্ঠান, আমাদের এখনকার বিষয়। হরিদেবপুরের পর ফের প্রকাশ্যে গুলি রিশ রায়। কলকাতার মেয়র সাহেবের ভরসা অবশ্য স্থিতধী পুলিশই। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন শিশির বাজোরিয়া বিজেপি নেতা, আছেন সর্দার আমজাদ আলী কংগ্রেস নেতা, অন্যদিকে রয়েছেন সমীর গাঙ্গুলি প্রাক্তন পুলিশ কর্তা এবং জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায় আইনজীবী। ওদের কাছে যাব, কিন্তু তার আগে দেখাবো যে আজ কলকাতার মেয়র বলেছেন যে স্থিতধী পুলিশ সেটাই তো ভালো, সেটাই তার পছন্দ। এবং স্থিতধী এই শব্দটা নিয়ে আমাদের প্রশ্ন। কালকে পুলিশ অ্যাক্ট করেনি, স্থিতধী ঠিকই বলেছেন মেয়র সাহেব, কিন্তু পাশাপাশি প্রশ্ন ওঠে গ্রেফতার। কালকে একজন মাত্র গ্রেফতার হয়েছিলেন যাকে জনতা আটক করে
পুলিশের হাতে তুলে দিয়েছিল। এখনো পর্যন্ত আর একজনকেও গ্রেফতার করা যায়নি, অথচ দুজন আইডেন্টিফাইড হয়েছেন এর আগে জেল খেটেছেন এবং নোটেড ক্রিমিনাল বলেই। প্রশ্ন ওঠে, তাহলে গ্রেফতারের ক্ষেত্রেও কি পুলিশ স্থিতধী? দেখুন, হরিদেবপুরের পর রিষড়া 24 ঘন্টার মধ্যে রাজ্যে আরও একটি জায়গায় দুষ্কৃতীদের লড়াইয়ে গুলিবিদ্ধ নিরীহ পথচারী। লড়াইয়ের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই তারাই বারবার দুষ্কৃতী দৌরাত্ম্যের শিকার। বৃহস্পতিবার হরিদেবপুরে মৃত যুবক, শুক্রবার শ্রীরামপুর থানার রিষড়ার 4 নম্বর রেলগেটের কাছে গুলিবিদ্ধ হয়ে এক মহিলা সহ 2 জন ভর্তি হাসপাতালে। অপরাধ, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তারা। ছেলেগুলো আসে প্রায় এখানে অত্যাচার করে, অত্যাচারের সঙ্গে আজকে এত অত্যাচার বেড়ে গেছে যে এইখানে গুলি চালাতে তারা বাধ্য হয়ে গেছে। এইরকম কেন আমাদের এখানে হবে? বৃহস্পতিবার হরিদেবপুরেও একইভাবে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে। যখন এলাকা দাপাচ্ছে দুষ্কৃতীরা, তখন আইনের রক্ষকদের কিয়স্কের আড়ালে এবং পাঁচিলের আড়ালে আশ্রয় নেওয়ার অভিযোগ ওঠে। 15 থেকে 20 মিনিট ধরে দুষ্কৃতীরা দফায় দফায় 30 থেকে 35 রাউন্ড গুলি চালালেও কেন পুলিশ তাদের ধরতে সক্ষম হলো না? কেন বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উঠতে পারল না? সেই প্রশ্ন উঠছে নানা মহলে। প্রশ্ন উঠছে পুলিশের ক্ষিপ্রতা নিয়ে। অথচ মেয়রের কথা শুনে অনেকেরই মনে হচ্ছে ক্ষিপ্রতা পুলিশের কোনো বৈশিষ্ট্যই নয়, তার আস্থা স্থিতধী পুলিশে। একটা ঘটনা আচমকা ঘটছে, সেই আচমকা ঘটনায় স্থিতধী হয়ে তারপর অ্যাকশন নেওয়াটা একটা সময় নির্ভর করে। এখানেই শেষ নয়, যাদের ওপর দায়িত্ব সাধারণ মানুষকে রক্ষা করার, তাদের সমালোচনার হাত থেকে রক্ষা করতে আরও নানা যুক্তিও খাড়া করেছেন মেয়র। আপনি যতটা স্টুডিও প্রোটেক্টেড, আপনি কি ভাবেন রাত্রিবেলা যে সমস্ত পুলিশ কিউকে থাকে তাদের কাছে আর্মস অ্যামুনিশন সেই পর্যায়ে থাকে রাত্রি 12:30? মেয়র আরও যা বলেছেন তা শুনলে 26/11 মুম্বই হামলার সময় লাঠি হাতে কাসাবকে ধরেছিলেন যে পুলিশ কনস্টেবল, সেই তুকারাম ওমলে বেঁচে থাকলে লজ্জা পেতেন। কারণ স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে ঝাঁকে ঝাঁকে বেরোনো গুলির সামনে তিনিই তো সত্যি বুক পেতে দাঁড়িয়েছিলেন। কিন্তু কলকাতা পুলিশকে সেরকম পরামর্শ দিচ্ছেন না মেয়র। পুলিশ ওখানে গিয়ে কি করবে? এখানে তো মারামারি হচ্ছে না যে এক পক্ষে দাঁড়িয়ে করবেন, একটা মদ্য লোকেরা, এক্সেন্ট্রিক লোকেরা তারা গুলি চালাচ্ছে, তা পুলিশ কি বুক চিতিয়ে দাঁড়িয়ে তাদের গুলিটা নেবে নাকি? মেয়রের এই কথা শুনে অনেক প্রাক্তন পুলিশ কর্তাই হাসছেন। তবে সতর্কতার সঙ্গে এও বলছেন, বর্তমানে যা রাজনৈতিক পরিস্থিতি, তাতে দুষ্কৃতী কোন গোষ্ঠীর, কোন দাদার, কোন পতাকার স্থিতধী হয়ে এসব বুঝে তবেই পদক্ষেপ করা ভালো পুলিশের পক্ষে। পুলিশকে যদি ভাবতে হয় যে যারা অপরাধ করছে তারা শাসক দলের লোক না বিরোধী দলের লোক, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে না নেওয়া যাবে না, তাহলে সেখানে ঠিক সময়ে পৌঁছানোর তো সম্ভাবনা কম। লালবাজার সূত্রে খবর, বুধবার রাতে হরিদেবপুরের পানশালার বাইরে কিয়স্কে 2 জন সশস্ত্র কনস্টেবল ছিলেন। কিন্তু তাহলে নানা মহলে প্রশ্ন ওঠে, কেন দুষ্কৃতীদের পাল্টা গুলি চালাননি তারা? পুলিশ কর্তা বলছেন এ বিষয়ে তদন্ত হচ্ছে, কিন্তু স্থানীয়দের পাল্টা বক্তব্য, পুলিশ তখনই পাল্টা গুলি চালালে তো দুষ্কৃতীরা পালিয়ে যেত, তাহলে তো গুলিবিদ্ধ অবস্থায় রাহুলকে অতক্ষণ পড়ে থাকতে হতো না। আগেই যদি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া যেত, তাহলে তরতাজা যুবকের প্রাণ বেঁচেও যেতে পারত। এর জবাব কে দেবে? আর ঘটনাস্থলে অতক্ষণ ধরে দুষ্কৃতীরা যখন তাণ্ডব চালাচ্ছে, তখন উপস্থিত পুলিশ কর্মীরা নিশ্চয়ই কন্ট্রোল রুমে কিংবা থানায় খবর দিয়েছিলেন। তাহলে 20 থেকে 25 মিনিটের মধ্যেও কেন পুলিশের কুইক রেসপন্স টিম, হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড অথবা রেডিও ফ্লাইং স্কোয়াডের দেখা মিলল না? নানা মহলে উঠছে এই প্রশ্ন। সূত্রের খবর, চোর পালালে বুদ্ধি বাড়ার মতো পুলিশের একটি নির্দেশিকাও সামনে এসেছে। হরিদেবপুর কাণ্ডের পর শহরের পানশালার লাইসেন্স আছে কিনা, সিসিটিভি ক্যামেরা বসানো আছে কিনা ইত্যাদি দেখে প্রত্যেকটি থানাকে রিপোর্ট দিতে বলেছে লালবাজার। কিন্তু সবই ঘটনা ঘটার পর। অনেকে কটাক্ষের সুরে বলছেন, মেয়র বলছেন স্থিতধী হতে, তাহলে আর পুলিশ আগে কেন তৎপর হবে? রাজর্ষি দত্তগুপ্ত, অর্ণব মুখোপাধ্যায় ও প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। শেষভাবে আমি বুঝতে পারছি না, আচমকা ঘটনা ঘটলেই তো পুলিশের দরকার হয়। এ তো রঘু ডাকাত নয় যে চিঠি দিয়ে যাবে। মানে আমি বলছি যে কলকাতা একটা A1 সিটি, আমি রিক্সার কথা ছেড়েই দিলাম, আজকে প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে। নাগরিক পরিষেবার অবিচ্ছেদ্য অংশ তো সিকিউরিটি। মানে কলকাতা পুলিশ টেকনোলজিক্যালি যেখানে পৌঁছেছে, আমি বলছি রাজ্যের অন্য কোনো প্রত্যন্ত জায়গায় নয়, পেট্রোল ভ্যান সেগুলোকে স্ট্র্যাটেজিক লোকেশনে রাখা। এবং আমি বলছি এই জিনিসটা রাত্রিবেলা হলে মানুষ তো এক্সপেক্ট করবেন যে 2 মিনিট না হোক 5 মিনিটের মধ্যে পুলিশ পৌঁছবে। তার কোনো ব্যাখ্যার প্রয়োজন আছে? প্লাস আমি শুরুটা যেটা দিয়ে করলাম, যে 2 জন কনস্টেবলের হাতে আগ্নেয়াস্ত্র ছিল, রাইফেল ছিল, কি করছিল তারা ওখানে যারা ছিল পানশালার সামনে? হ্যাঁ, মাননীয় মেয়রের কথা, মাননীয় বলছি কেন, মেয়র উনি। অবশ্যই হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। আজকে আপনাদের এই চ্যানেলে বিকেলে দেখলাম, বলছেন
পুলিশ গিয়ে কি করবে? আর উনি বলে দিলেন পরিষ্কার আগ্নেয়াস্ত্র ছিল না, আর জয়েন্ট সিপি হেডকোয়ার্টার বলছেন 2 কনস্টেবলের হাতে ছিল। মেয়র নিশ্চয়ই ভুল বলছেন না, সেটা হয়তো উনি জানেন না। না, আমি এক সেকেন্ড, আমার অন্য ব্যাখ্যা। উনি আজকের কথা কিন্তু বার্তা দিচ্ছেন পুলিশকে, ভুল করেও যেও না। গতকাল যে ঘটনা ঘটলো আপনাদেরই প্রোগ্রামে, আমাদের দল থেকে রূপা গাঙ্গুলি আর জয়প্রকাশ মজুমদার ছিলেন, ঢুকতে দেওয়া হয়নি। কি বলা হলো? এটা আমাদের মধ্যে ঝগড়া, আপনারা এসেছেন কেন? পরিষ্কার বলা হলো। এটা তো ক্লিয়ার, শোভন বাবু বনা পার্থবাবু। কিন্তু আমি বলছি বটম লাইনটা তো যে একজন সাধারণ মানুষ এবং তিনিও স্থানীয় তৃণমূল কাউন্সিলরের অত্যন্ত ঘনিষ্ঠ রাহুল মজুমদার, তিনি মারা গেলেন, মানে মানুষের মৃত্যু হলো। এই মৃত্যু তো তৃণমূল সিপিএম হয় না, বিজেপি হয় না, মানুষের মৃত্যু হয়। এই তৃণমূল দল ক্ষমতার আসার আগে 2 জন গুলি খেলেন, একজন মহিলা। আজকে ক্ষমতায় আসার আগে মন্ত্র কি ছিল? বেআইনি অস্ত্র আমরা উদ্ধার করব। দেখছি পুলিশের হাত থেকে অস্ত্রই চলে গেছে। কয়েকদিন আগে অবশ্য আমার ভালো লেগেছে, মাননীয় মুখ্যমন্ত্রী বীরভূমে বললেন যে আমি পুলিশকে নির্দেশ দিয়েছি সমস্ত বেআইনি অস্ত্র উদ্ধার করার বীরভূমের। কিন্তু বীরভূমের কথা তো আজকে আপনি দেখেছেন, সবাই দেখেছে বীরভূমে কি হলো। দেখুন আলোচনা করেছি, আমি দ্রুত একবার দর্শকদের দেখাতে চাইবো, কালকে এই অনুষ্ঠানে এ বিষয়েও আলোচনা হয় যে তাহলে শেষ পর্যন্ত কি কলকাতাতে ওই বিভৎস সিন্ডিকেটের লড়াই সামনে এলো? সেরকম সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তথাকথিত নগরায়ন মানেই বেআইনি আইনি বহুতল নির্মাণ। এই বেআইনি বহুতল নির্মাণ যতই বাড়ছে, হরিদেবপুর কবরডাঙ্গা জুড়ে শাসক দলের ছত্রছায়ায় থাকা সিন্ডিকেট ব্যবসারও বারবারন্ত ঘটছে। পঞ্চায়েত থেকে পুরসভায় উত্তরণ, তারপরই এলাকার পটচিত্রে দ্রুত বদল। আটচালাকে মুছে দিয়ে রাতারাতি বহুতলের কাঠামো, অলিতে গলিতে গজিয়ে ওঠা সিমেন্টের খাঁচা, তাল মিলিয়ে বাড়তে থাকা জমির দর। আর মধু যেখানে, সেখানে তো মৌমাছিদের ঘাঁটি হবেই। জমি বাড়ি বহুতলের গন্ধ হরিদেবপুরে জন্ম দিয়েছে সিন্ডিকেট রাজের। সিন্ডিকেটের লেনদেনের অঙ্ক যত বাড়ছে, ততই বাড়ছে প্রতিযোগিতা, এলাকা দখলের রেশারেশি। পুলিশ সূত্রে দাবি এই রেশারেশির ফল হরিদেবপুরের কবরডাঙ্গায় গুলি চালনার ঘটনা। সোনারপুরের রেনিয়ার একটি গোষ্ঠীর সঙ্গে হরিদেবপুরের কবরডাঙ্গা মোড়ের গোষ্ঠীর দ্বন্দ্ব, যে 2 গোষ্ঠীর মাথার উপরই তৃণমূলের স্থানীয় 2 নেতার হাত রয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। সূত্রের খবর, বছর 2 ধরেই শাসক আশ্রিত এই 2 গোষ্ঠীর মধ্যে প্রমোটিং ও সিন্ডিকেট ব্যবসা ঘিরে দ্বন্দ্ব চলছিল। রেনিয়ার গোষ্ঠীর নজর ছিল কবরডাঙ্গার সিন্ডিকেটের দিকে, আর কবরডাঙ্গার এই পানশালাটি মূলত নিয়ন্ত্রিত হতো স্থানীয় সিন্ডিকেট দ্বারা। বুধবার রাতে রেনিয়া গোষ্ঠীর লোকেরা যখন এই পানশালায় আসে, তখন আগে থেকেই সেখানে ছিল কবরডাঙ্গা সিন্ডিকেটের লোকজন। পুলিশ সূত্রে খবর, পানশালায় ঢোকার পর রেনিয়া গোষ্ঠীর সদস্যরা যখন নর্তকীদের সঙ্গে নাচতে শুরু করে, তখনই বচসা শুরু হয়। পুলিশকে সঙ্গে নিয়ে তাদের সরিয়ে দেয় কবরডাঙ্গা সিন্ডিকেটের সদস্যরা। এতেই দীর্ঘদিনের রেশারেশির আগুনে ঘি পড়ে। কড়া সবক শেখানোর সিদ্ধান্ত নেয় তারা। পুলিশ চলে যেতেই ফিরে এসে বেপরোয়াভাবে গুলি চালাতে শুরু করে রেনিয়ার দুষ্কৃতীরা। স্থানীয় সিন্ডিকেটের সদস্যরা সে সময় না থাকায় প্রাণে বেঁচে যান, কিন্তু গুলি বৃষ্টির মাঝে পড়ে বেঘরে প্রাণ হারান অপর এক যুবক। তবে এত কিছু সত্ত্বেও গোটা ঘটনার মধ্যে সিন্ডিকেটের ছায়া দেখতে পাচ্ছেন না মেয়র। সিন্ডিকেট রাজে কেউ ব্যক্তিগতভাবে জড়িত কি জড়িত নয় সেই বিষয়টা নয়, সিন্ডিকেট রাজের যুদ্ধ এটা নয়। রক্তক্ষয়ী এই রেশারেশি যখন প্রাণ কেড়ে নিচ্ছে, তখন মেয়রের গলায় কটাক্ষের সুর। আপনি আর কোথায় টানবেন, মঙ্গল গ্রহকে টানবেন না চাঁদকে টানবেন, সেটার জন্য অপেক্ষা করতে হবে। 100 কিলোমিটারের মধ্যে তৃণমূলের যোগ নেই। যদিও বিরোধীরা মেয়রের সঙ্গে মোটেও একমত নন। দুষ্কৃতী রাজ তো বেড়ে চলেছে, শাসক দলের আশ্রয়ে এই কিছু এরকম প্রমোটার রাজ থেকে আরম্ভ করে বেশি অন্যান্য যারা আছে, এরা ওইখানে ছত্রছায়া থেকে এই কাজগুলো করছে। এটা মূলত সিন্ডিকেটের লড়াই হচ্ছে, আর ওইখানে হাই রাইজিং বিল্ডিং হচ্ছে, পুকুর ভরাট হচ্ছে। স্যার, সেগুলো কার হাতে থাকবে, কোন গোষ্ঠীর হাতে থাকবে, এইটাই হচ্ছে আসল লড়াই। দাবি পাল্টা দাবি। হরিদেবপুরের ঘটনার মধ্যে দিয়ে ফের সামনে চলে এলো আরও এক সিন্ডিকেট কাহিনী। সমাধান সূত্র কি? সব মহলেরই অভিমত এজন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা এবং পুলিশি সক্রিয়তা। কিন্তু সেই সদিচ্ছা ও সক্রিয়তার মেলবন্ধন আদৌ কি এই শহরের বাসিন্দারা দেখতে পাবেন, উঠছে প্রশ্ন। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, হরিদেবপুর। সমিতদা, একটা সময় আপনার সময়ও মানা হতো যে কলকাতা পুলিশের রিয়াকশন টাইম হচ্ছে 2 মিনিট। এখানে 2 মিনিট বাদ দিন 20 মিনিট ধরে গুলির লড়াই চললো। তার আগে জিডি হলো, পুলিশ ঘটনাস্থলে গেল। আমি যদি আজকে রাজীব মিশ্রের বক্তব্য সরিয়েও রাখি,
প্রথম কথা, পুলিশ নিরস্ত হয়ে 6 জন পুলিশ ঘুরে বেড়াবেন কেন? মানে আমি বলছি যে কোন বইতে লেখা আছে যে রাতের দুষ্কৃতীরা অস্ত্র বহন করে না? মানে আমি বলছি কোনো একটা আচমকা বিপদের জন্যই তো পুলিশের প্রয়োজন। নিশ্চয়ই নিশ্চয়ই। এবার তোমাকে একটা জিনিস মানতে হবে, যেটা শিশিরবাবু বলছিলেন, তুমিও বলছিলে, যে একটা স্থিতদি কথা, মিথ্যে কথা বলতে বলতে একসময় কিন্তু তোমার মুখ দিয়ে সত্য কথাটা বেরিয়ে যাবে। তো সেই স্থিতদি যেটা, এটা একটা সত্য কথা। তো সেই বার্তাটা লোয়ার র্যাঙ্কের পুলিশ অফিসারদের কাছে আছে, যে তুমি কোনো কিছু হলে নিজের থেকে কোনো অ্যাকশন নেবে না। তুমি স্থিতদি মানেটা কি? শান্ত ধীর ভাবে আমি বলছি বার্তা থাকতে গেলে এই যে তৃণমূলের লড়াই করলে তখন পুলিশ কোনো সিদ্ধান্ত নেবে না, পুলিশ অ্যাকশন নেবে। হ্যাঁ, এখানে তো তৃণমূলের দুটো গোষ্ঠীর গন্ডগোল। আমি তোমাকে একটা কাউন্টার প্রশ্ন করছি। বাউন্সাররা ধাক্কা দিয়ে বা মেরে তাকে বার করে দিল, তাহলে আক্রোশটা তো বাউন্সারদের ওপর আসবে, কিন্তু বাউন্সার তারা কিন্তু হোটেলে বলুন বিলের গন্ডগোলে 35 রাউন্ড গুলি চলতে পারে, কখনো চলে না। আর এখানে আরেকটা প্রশ্ন অবভিয়াসলি বোধহয় সমান আসছে, যে লোকাল থানার ওসি বা যারা দায়িত্ব আছে ডিটেকটিভ ডিপার্টমেন্টের, যে বা এসবি যারা খবর সংগ্রহ করে, একটা গোষ্ঠী 35 রাউন্ড গুলি চালাচ্ছে, বা দুটো গোষ্ঠীও যদি চালায়, তাহলে সেখানে কি ধরনের আর্মস এন্ড অ্যামিউনিশন স্টোরড আছে সেটা বোঝা যাচ্ছে। 1 মিনিটে এআরএস এর অফিসাররা বলে দেবে। কিন্তু সেইটা যখন হচ্ছে না, তখন আর স্থিতদি কথাটার থেকে এইটাই বোধহয় কনক্লুশনে আসা যায়, যে নির্দেশ এটাই আছে যে যতক্ষণ না আমরা অর্ডার দেব, অর্থাৎ সিংহাসনে যারা ক্ষমতা আসীন তাদের নেতারা যতক্ষণ না অ্যাকশন নিতে বলবে, ততক্ষণ নিচের তলার কথা তুমি ছেড়ে দাও। আমি একটা প্রশ্ন তুলছি এখানে খুব কষ্টের সঙ্গে, যে মানুষটাকে একসময় আমরা খুব ভালোবাসতাম, সেই কমিশনার অফ পুলিশও এখন বোধহয় অর্ডার দেওয়ার ক্ষমতা নেই, যে তোমরা এরকম একটা অ্যাকশন করলে তোমরাও পাল্টা আত্মরক্ষার্থে গুলি চালাও। তাহলে এইখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ধরুন 3 কিলোমিটার দূরে হরিদেবপুর থানা, আমি গুলির আওয়াজ টাওয়াজ বাদ দিল, আমি বলছি যে 20 মিনিট দফায় দফায় গুলি বৃষ্টি হচ্ছে, এ তো লালবাজার থেকে আর্ম ফোর্স চলে আসার কথা, রাত্রিবেলা তো এলো না। দেখো, আমি আবার ওই জায়গাটা যাচ্ছি, সেই স্থিতধীন যে তত্ত্বটা, সেটা কিন্তু মিথ্যে বলতে বলতে সত্য বেরিয়ে এলো। সুতরাং পুলিশ যদি এটা বোঝে যে আমি গুলি চালালেও, আমি অ্যাকশন নিলে কালকে আমাকে আর্ম পুলিশে বা রিজার্ভ ফোর্সে বদলি করা হবে, সে কেন এই রিস্কটা নিতে যাবে? তুমি আমাকে বলো। একদম কম্পালসারি ওয়েটিং এর ভয়। আমি আমজাদ আলীর কাছে যাব। আমজাদ, আপনি আমায় বলুন যে এই যে পুলিশের রিঅ্যাকশন টাইম তো শুধু না, স্থিতদি সব জায়গায়। কাল ঘটনা, পরশু রাতে ঘটনা ঘটেছে স্থিতদি, গ্রেফতারেও তো স্থিতদি, একজন গ্রেফতার যাকে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। হ্যাঁ, তারপরে কেউ অ্যারেস্ট নয়, 2 জন নোটেড ক্রিমিনাল, তাদের ধরা যাচ্ছে না, আগেও জেল খেটেছে তারা। সুমন, হরিদেবপুর এবং রিষড়া দুটো ব্যাপার নিয়ে আজকে আমরা আলোচনা করছি। 3 মাসে রিষড়া নিয়ে মোট 10 বার হলো পুলিশের সঙ্গে আলোচনা। আমি জানতে চাইছি এই টেলিভিশনের পর্দার মারফত, কলকাতা শহরের জন্য কি একজন নতুন পুলিশ মন্ত্রী হয়েছে নাকি, যার নাম শোভন চট্টোপাধ্যায়? এটা তার দায়িত্ব পুলিশ কি করবে না করবে সেটা বলার? রাজ্যের পুলিশ দপ্তরের দায়িত্বে যিনি আছেন, তার জবাবটা কি, এটা জানতে চাইছি। উনি তো তারই প্রতিনিধি। পুলিশ উনি তার প্রতিনিধি হতে পারে, তার পেয়াদা চাপরাশি বললেই তো হবে না, তাই না? প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা নিজস্ব প্রোটোকল থাকে, একটা নিয়ম থাকে, এখন সেটা নেই। আমি আসছি সেই জায়গায়। হরিদেবপুরে যে ঘটনা ঘটেছে সেটা কাকভোর জ্যোৎস্নায় নয়, সেটা সন্ধ্যা রাতে, এবং যেখানে ঘটনাটা ঘটছে সেখানে 2 জন পুলিশ কনস্টেবল আর্মড, তাদের ডিউটিটা হচ্ছে ওই পানশালার দিকে নজর রাখা। দ্বিতীয়টা হচ্ছে মোড়ে 4 জন ছিল বলে জানা যাচ্ছে। রিষড়া দিন দুপুরে ঘটনা, 6 জন পুলিশ রিষড়াতে দিন দুপুরে ঘটনা। হরিদেবপুরে রাজীব একটা টকবুকের ছেলে, আর রিষড়াতে একজন মহিলা। হরিদেবপুরেও 2 জন আহত, রিষড়াতেও 2 জন আহত। এবং আমি মানে ঘটনা আমি ছেড়ে দিচ্ছি, কালকেও বিধাননগরে ছিনতাই হয়েছে, সল্টলেকে আজকেও হয়েছে, সর্বত্র এই ঘটনা হচ্ছে। কিন্তু আমি একটু পুলিশের হয়ে কথা বলি। হ্যাঁ, নিশ্চয়ই পুলিশের হয়ে বলি। কি করবে পুলিশ? পুলিশ যদি আসামিকে ধরে, তার কেস ডায়েরি দিয়ে যদি কোর্টে পাঠানো হয়, পিপি অ্যাপিয়ার করে না, জামিন হয়ে যায়। না, কেস ডায়েরি পাঠাতে না বলা হয়, আসামিকে ধরবে কি ধরবে না, প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশ এলে তবে সে ধরবে কি ধরবে না। পুলিশ যদি আসামিকে ধরে, সে যদি কোনো দলের, অর্থাৎ
মামাটি মানুষের দলের লোক হয় তাহলে সে পুলিশ হয় ক্লোজড হবে, তা নয় সাসপেন্ডেড হবে। দীপালি সাহার বিরুদ্ধে রাষ্ট্রের অভিযোগ, মন্ত্রী উঠে সওয়াল করছেন, পুলিশকে যিনি চর মারলেন সরকারি আইনজীবী এলেনই না, একই সুরে কথা বললেন। তোমার মনে আছে কি করবে এই কোমরে রিভলভারটাকে নিয়ে? এরা কি করবে মনে আছে তোমার? দক্ষিণ 24 পরগনার মগরাহাটে অবৈধ বিদ্যুৎ টানাটানি করার ফলে পুলিশের গুলিতে লোক মরেছিল। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী নতুন সরকার স্বরাষ্ট্র সচিব কি নির্দেশ দিলেন 2011 কি নির্দেশ দিলেন? তিনি নির্দেশ দিলেন এবার থেকে কোনো জায়গায় এই জন উত্থানের গণরোষের ফলে যদি কোনো মারামারি হয় সেখানে পুলিশ একমাত্র লাঠি ছাড়া আর কিছু নিয়ে যাবে। দ্যাটস রাইট। কোনো কথা আমি যেটা বললাম এক মিনিট, এখানে জয়েন্ট সিপি হেডকোয়ার্টার্স ক্লেম করছেন যে রাইফেল ছিল, ফিজিক্যালি ছিল কিনা সেটা তো কেউ চেক আপ করছে না। তুমি রাত্রির বেলা বার করো তোমার ফোর্স, তোমার নিজস্ব, তুমি দেখবে মানে বোধহয় ম্যাক্সিমাম জায়গায় নেই কোনো আর্মস। কথা বলছিলাম, কত রিঅ্যাকশন টাইম ছিল কলকাতা পুলিশের, কি তাদের হাতে আছে প্রকরণ, সত্যি সত্যি কি পরিকাঠামো নেই, এই অজুহাত দেয়া যায় বারবার? দেখুন, ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার এমনটা বলা যাবে না। রণসজ্জা দেখলে চমকে উঠবেন অনেকেই, কিন্তু যুদ্ধের সময় তার কার্যকারিতা কোথায়? বুধবার রাতে হরিদেবপুরের কবরডাঙ্গায় দুষ্কৃতীদের বিনা বাধায় প্রায় 20 থেকে 25 মিনিট ধরে দৌড়াতের পর পুলিশের ভূমিকা নিয়ে এই প্রশ্নই উঠছে নানা মহলে। দুষ্কৃতীদের লাগাতার বোমা গুলি বৃষ্টির সময় কিয়স্কের বাইরে না দেখা মিলেছে পুলিশের, না পৌঁছেছে টহলদারি ভ্যান। কিন্তু কোনো ঘটনার খবর পাওয়ার 2 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছনোই তো কলকাতা পুলিশের ঘোষিত লক্ষ্য। তাহলে 20 থেকে 25 মিনিটেও কবরডাঙ্গার ঘটনাস্থলে কোনো টহলদারি ভ্যান কেন পৌঁছলো না? কিয়স্কে উপস্থিত পুলিশ কর্মীরা কি কন্ট্রোল রুমে খবর দেননি? না দিয়ে থাকলে তা তো অপরাধ, সমন্বয়ের অভাব স্পষ্ট। আর যদি তারা খবর দেওয়ার পরও 20 থেকে 25 মিনিটের মধ্যে টহলদারি ভ্যান না পৌঁছে থাকে তাহলে তো তা আরও বড় অপরাধ বলছেন বহু প্রাক্তন পুলিশ কর্তাই। বর্তমানে কলকাতা পুলিশের 35টি রেডিও ফ্লাইং স্কোয়াড, 9টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, 4টি কুইক রেসপন্স টিম, 30টি রিএনফোর্স সিটি পুলিশ কার রয়েছে। এর মধ্যে প্রত্যেকটিতে ওয়্যারলেস সেট তো রয়েছে, এমনকি একাধিক গাড়িতে জিপিএসও বসানো রয়েছে, যাতে কোথাও কিছু ঘটলেই তৎক্ষণাৎ তার আশেপাশে থাকা পুলিশ কর্মীদের সেখানে পাঠানো যায়। এছাড়াও রাতে মোটর বাইক প্যাট্রোলিং, সাইকেলে চেপে টহলদারি, থানার নাইট অফিসারদের গাড়ি নিয়ে টহল তো রয়েছে। কিন্তু এত টহলদারি, অত্যাধুনিক সাজ সরঞ্জাম, এত কিছু থাকার পরও হরিদেবপুরে কেন 20 মিনিটের মধ্যেও কেউ পৌঁছলো না? আড়ম্বর এবং আতিশয্য আছে, ঘটনা ঘটলে 2 মিনিটে পৌঁছানোর দাবিও আছে, কিন্তু ফোলানো ফাঁপানো প্রতিশ্রুতির থেকে বাস্তবের ফারাক। বুধবার রাতের কবরডাঙ্গা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল লালবাজারকে। প্রাক্তন পুলিশ কর্তাদের একাংশ বলছেন কলকাতা পুলিশের সবই আছে, কিন্তু তৎপরতার ক্ষেত্রে বারবার বাধা হয়ে দাঁড়ায় রাজনৈতিক হস্তক্ষেপ। পুলিশ যে তারপরে শক্ত হাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সেই পরিস্থিতিটাও নেই, সেটা নিতে পারছে না, নিতে ব্যর্থ হচ্ছে। অবশ্যই কারণ যে রাজনৈতিক দলের এই কাটার, এটা একটা মারাত্মক পরিস্থিতি, এটা মানে অভাবনীয়। আর শুধুই কি দুষ্কৃতীদের গুলি চালানোর সময় পুলিশের দেখা মেলা ভার? তার থেকেও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র খবর, বুধবার দিন পানশালায় প্রথমবার বচসার পর থানায় জেনারেল ডায়েরি করে এসেছিলেন কর্মীরা, তারপর পুলিশ এসেছিল। সেই সময় এক দুষ্কৃতী প্রকাশ্যে পুলিশের সামনে আগ্নেয়াস্ত্র বের করেছিল, কিন্তু এক পুলিশ কর্মী তাকে ধাওয়া করতেই লরি চেপে পালিয়ে যায় সে। এরপর থেকেই প্রশ্ন ওঠে, দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র বের করতে দেখেও পুলিশ কেন আঁচ করতে পারল না যে পরে বড় কোনো ঘটনা ঘটতে পারে? যদিও এসব সত্ত্বেও শহরে একের পর এক গুলি চালানোর ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখছেন পুলিশ কমিশনার। দেখুন, কলকাতা স্পোরাডিক ইনসিডেন্ট হতেই পারে, হয়েছে হয়তো একাত্তে, কিন্তু আমি এখনো বলবো, আপনারা জানেন 2014 সালে কলকাতা ওয়াজ ডেজিগনেটেড দ্য সেফেস্ট সিটি ইন দ্য কান্ট্রি। একদিকে হরিদেবপুরে গুলি বোমা চলছে, অন্যদিকে পুলিশ কমিশনার বলছেন কলকাতা নিরাপদ নগরী। আত্মতুষ্টিতে ভুগছেন না তো তিনি? প্রশ্ন অনেকের মনেই। ময়ূর ঠাকুর চক্রবর্তী, অর্ণব মুখোপাধ্যায় ও সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ। এক সেকেন্ড, মেয়র বললেন নিরাপদ না, আর সিপি বলছেন নিরাপদ। আগে নিজেদের মধ্যে ঠিক করুন তো। আমি জ্যোতিপ্রকাশ বাবু বললেন যে এই স্টুডিও নিরাপদ। পরিকাঠামোর দিকে আঙুল তুলে তো লাভ নেই, তার কারণ মডার্নাইজেশন স্কিমে কোটি কোটি টাকা এসেছে, তাতে কাজও হয়েছে। এতগুলো থানা, এত জায়গাটা বেড়েছে, কলকাতার এরিয়া বাড়লো, পুলিশ কমিশনারেট হলো, আর এই তার যদি বলো যে সক্রিয়তার কথা, যদি বলো স্যার একটু বলে নিই আমি। হ্যাঁ নিশ্চয়ই। যদি বলো সক্রিয়তার কথা, যদি বলো কর্মদক্ষতার কথা, তা আমি বলবো সত্যি কলকাতা পুলিশ কর্মদক্ষ নয়। কলকাতা পুলিশের কর্মদক্ষতা আমরা তো 90 দশকে দেখেছিলাম, সেই দক্ষতার কাছে আজকের কলকাতা পুলিশ পৌঁছতে পারছে না।
21শে জুলাই আজকের কলকাতা 1992 কলকাতা পুলিশ গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করার জন্য কলকাতার রাজপথে যে কর্মকুশলতা দেখিয়েছিল সেই কর্মকুশলতা এই পুলিশ দেখাতে পারছে না। এক, রাজনীতির লোকেদের সঙ্গে সমাজ বিরোধীদের যোগাযোগের কথা বলছে, যারা বলছেন আমি তাদের বলছি তুমি ঠিকই বলেছো, তুমি বলছো যে রিফ্রেশ ইওর মেমরি, মনে করুন সত্যজিৎ রায়ের দাহের দিনের কথা, হরিদেবপুরে যে আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে বলছে মদ্যপান করে এলোপাথারি গুলি চালানো গণতান্ত্রিক আন্দোলন, ওটা করছে না এটা করছে না। সেদিনের মতো আজ শ্রীধরের হাতে নেই কলকাতা শহর, আজ শ্মশান স্বপনরা কন্ট্রোল করে না, শ্রীধরের হাতে নেই, হরিদেবপুরের ওই গ্যাংগুলোর হাতে হয়ে গেছে, বিনোদের মতো কন্ট্রোল করে। ঠিক বলেছো। আজকে জানো তো একটা জিনিস, মানুষের গণতান্ত্রিক অধিকারটা আজকে মানুষ পেয়েছে। যদি ঠিক কথা বলেছে শিশির বাবু, এটা তো সত্যি কথা। তার কারণ এইটা ছিল আমাদের এই সপ্তাহের শেষ অনুষ্ঠান, এটা কমিক রিলিফ দিল জ্যোতি। হ্যাঁ, থ্যাংক ইউ। আগে মেয়র দিলে, আগে কিন্তু মেয়র ভালো কাটুক, সপ্তাহান্ত ভালো কাটুক। আমার সময় একেবারেই শেষ, কিন্তু এই প্রশ্ন তো বারবার উঠবে। সত্যি আমাদের সুরক্ষা কাদের হাতে? যাদের হাতে, তারা কি আদৌ সুরক্ষিত? যে প্রশ্ন পুলিশ কর্তারা তুলছেন, যারা নিজেরা সুরক্ষিত নন, তারা অন্যের সুরক্ষা কি করে দেবেন? সুরক্ষা নিয়ে প্রশ্নটা কিন্তু এই সপ্তাহেও থেকেও গেল। আপনাদের সপ্তাহান্ত ভালো কাটুক, ভালো থাকুন সবাই। আবার সামনের সপ্তাহে দেখা হবে। শুভরাত্রি। সহযোগী নিবেদক ক্যাপ্টেন 600 EQR, স্ট্রঙ্গার, সেফার, সুপার সেফার এবং সিকম স্কিল ইউনিভার্সিটি অ্যান্ড সিকম ইঞ্জিনিয়ারিং কলেজ।